দূরে কাছে আমার যত আপু এবং ভাইয়ারা আজকের এই নতুন ভিডিওটি আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ঈদের খুশি কাটিয়ে আমরা কিন্তু ফিরতে শুরু করেছি নিজ নিজ জায়গায় এবং কর্মস্থলে। ঈদের আগে যেমন একটা প্রস্তুতি থাকে, তেমনি ঈদের পরেও কিন্তু একটা কাজের ধকল থেকে যায়। তেমনি এরকম কিছু কাজের লম্বা একটি লিস্ট মাথায় কিন্তু আজকে ঘুরঘুর করছে। সেই চিন্তা করতে করতে বসেছি সকালের নাস্তা খেতে। নাস্তাটা শেষ করেই শুরু করে দিব সেই কাজের লিস্টের এক এক করে সব কাজ শেষ করতে। সাধারণ ডিম, পরোটা এবং চা দিয়ে সেরে নিলাম আজকে সকালের নাস্তা। নাস্তাটা শেষ করেই চলে গিয়েছিলাম বাজারে। মাংস খেতে খেতে মুখে আর স্বাদটা ভালো লাগছে না, তাই বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি। এক এক দেশে অবশ্য এক এক নাম হতে পারে, আমরা এটাকে গচি মাছ বা গুচি মাছই বলি। আজকে মাছ ভাত রান্না করব এবং মাছটাকে মাখা মাখা করে ঝাল করে রান্না করব এবং টমেটো দিয়ে ডাল রান্না করব এবং সাথে একটা সবজি। এটাই আজকের মেনু রান্না করব বলে ভাবছি। এদিকে ঈদের পরে নতুন করে মাস শুরু হয়ে গেছে, তাই মাসের বাজার তো করতেই হবে। মাছ কিনতে গিয়েছিলাম, সাথে আমি মাসের বাজারে কিছুটা জিনিস আমি কিনে নিয়ে এসেছি। বাজার থেকে ফেরার পরে শরীরটা হঠাৎ করেই খুবই ক্লান্ত লাগছে। এদিকে ইয়াসমিন বাজারগুলোকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে জায়গা মতো উঠিয়ে রাখছে। এই যে একটা সংসারে কত কিছুই না প্রয়োজন হয়, মাসের বাজার করার পরেও প্রতিদিন হয়তো কিছু না কিছু জিনিসের প্রয়োজন হয়েই থাকে। আপনাদেরও কি এরকম হয়ে থাকে? তাহলে আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন। বাজারগুলিকে জায়গা মতো গুছিয়ে নিয়ে একটু বিশ্রাম নিয়েছি। এরপরে চলে এসেছি ঘরের কাজ করতে। ঈদের পরে অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে আছে, এগুলোকে ধীরে ধীরে গুছিয়ে নেব। আজকে আমার বসার ঘরের সোফাটাকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে কভার লাগিয়ে দেব। যেহেতু আমার বাসাটা একদম মেন রোডের পাশে এবং আমার বাসার দুই পাশে দুইটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেহেতু কিন্তু ধুলার অভাব নেই। যতই দরজা জানলা লাগিয়ে রাখি না কেন, কোথা থেকে যে ধুলা এসে উপস্থিত হয় এটা আমি বলতে পারবো না। তাই সোফাটাকে এভাবে রাখলে সোফাটা নোংরা হয়ে যাবে। এজন্য সোফাটা ভালো করে ঝেড়ে মুছে আজকে আমি এটাকে কভার করিয়ে দেব। আমার সোফা কাঠের হওয়ার কারণে এতে কিন্তু নকশা আছে এবং ছোট ছোট অনেকগুলি ছিদ্র আছে। এই ছিদ্রগুলির ভিতরে ধুলা ঢুকলে কিন্তু দেখতে বাইরে থেকে খুবই বাজে লাগে এবং পরিষ্কার করাটাও কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আজকে আরও বেশি করে ভাবছি যে কভারটাকে আজকে লাগিয়েই দেব। ভালো করে সোফাটাকে চারিদিকে মুছে নিচ্ছি। দেখেন এই যে এইদিকে কিন্তু অনেক ধুলা ঢুকে যায়। এই ছোট ছোট ছিদ্রের ভিতরে সুন্দর করে পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার। অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে এগুলোকে মুছে রাখতে হয়। এই দেয়ালটা হচ্ছে আমার কিচেনের পাশে বেসিনের দেয়াল। কিচেনে ঈদের সময় অনেক রান্নাবান্না হওয়ার কারণে এই দেয়ালে কিন্তু তেল পড়ে গেছে, তাই আয়নাটাকে খুলে আমি সাবান পানি দিয়ে একটি ন্যাকড়া দিয়ে দেয়ালটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। নিয়ে তারপরে আমি আয়নাটা লাগাবো। এই বেসিনটা আমার ডাইনিং এরিয়ার সাথে লাগানো, তাই এই বেসিনটা সবসময় পরিষ্কার না থাকলে দেখতে কিন্তু খুবই খারাপ দেখায় এবং আমার কাছে কেমন জানি মনে হয়। এই বেসিনটা সবসময় আমি ক্লিন রাখার চেষ্টা করি। বেসিন এরিয়াটা সুন্দর করে মুছে নিয়ে আমি এখানে একটি হাত মোছার জন্য টাওয়াল রেখে দিয়েছি। এই যে এই মিররটা আমার বেসিনে লাগানোর মিরর এবং এই মিররের গায়ে কিন্তু অনেক সুন্দর করে নকশা করা আছে, কিন্তু যত নকশা তত খাটনি। এই নকশার ভিতরে ভিতরে কিন্তু ময়লা জমে থাকে। এখন সুন্দর করে ন্যাকড়া দিয়ে আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি জায়গা মতো সেট করে দিব। গিয়েছে কোরবানি ঈদ, তাই মাংসর তেল চর্বি কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। অনেকে আছে বিভিন্ন সময় হাত ভালো মতো না ধুয়ে বিভিন্ন লাইট ফ্যানের সুইচ অন করে থাকে। এই সময় কিন্তু লাইট ফ্যানের গায়ে তেল চিটচিটে ভাব হয়ে থাকে। সুইচে চাপ দিতে গেলেই মনে হয় যে কেমন জানি একটা চিটচিটে ভাব। এজন্য আমি সেই ভিজা ন্যাকড়াটা দিয়ে সুন্দর করে সুইচগুলোকে মুছে নিচ্ছি, যাতে এই চিটচিটে ভাবটা না থাকে।
সোফাটাকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে আমি কভার লাগিয়ে দিয়েছি। এরপরে একটি বিছানা ছাড়া ঝাড়ু দিয়ে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি এবং পিছনের পর্দা এবং অন্যান্য জিনিসগুলোকে একটু ঝাড়া দিয়ে নিয়ে শুকনা কাপড় এবং ভিজা কাপড় দিয়ে প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মুছিয়ে লিভিং রুমটাকে একটু গুছিয়ে নিলাম। এর মধ্যে মিনি চলে এসছে। মিনিকে খাবার পানি দিয়েছি। ও খেয়ে নিয়ে কখন জানি সোফার উপরে উঠে এমন সুন্দর করে ঘুম দিয়েছে, এক হাতের উপরে মাথা রেখে আর এক হাত দিয়ে চোখটা ঢেকে ঘুমাচ্ছিল। ওর চোখে আসলে আলো পড়ছিল, তাই আলোটা ঢাকার জন্য এক হাত দিয়ে ওর চোখটা ভালো করে ঢেকে নিয়েছে। আমি তো আপনাদেরকে আজকে আগেই বলেছিলাম আজকে মাছ ভাত রান্না করব। এর মধ্যেই দুপুর হতে না হতেই আকাশে মেঘ জমে গেছে এবং বৃষ্টি পড়ছে। আপনাদের ভাইয়া এসে বলল সে খিচুড়ি খাবে। এখন মাছ ভাতের ল্যাটা চুকিয়ে চলে গেলাম খিচুড়ি রান্না করতে। খিচুড়ি রান্না করব, বাসায় মাংস রান্না আছে এবং এর সাথে একটি বেগুন চাকা করে ভাজি করে নেব। আজকে আমি ভাতের চালের খিচুড়ি রান্না করব। আসলে আমার বাবার বাড়িতে সবাই ভাতের চালের খিচুড়িটা অনেক পছন্দ করে, পোলার চালের খিচুড়ির থেকেও বেশি। এবং ভাতের চালের খিচুড়িটা আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই ভাতের চাল মসুরের ডাল দিয়ে আজকে আমি ভুনা করে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়েছি তেজপাতা, দারচিনি এবং এলাচ। এরপরে আমি এক এক করে এর মধ্যে বাটা জিরা, আদা এবং রসুন দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন বাটা মশলাগুলো একটু নেড়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়েছি হলুদ এবং মরিচের গুঁড়া। এর সাথে আরও দিয়েছি লবণ এবং সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু পানি দিয়ে কিছু সময়ের জন্য একটু একটু করে কষিয়ে নেব। এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা ভাতের চাল এবং মসুরের ডাল দিয়ে মশলার সাথে আমি চালটাকে কিছু সময়ের জন্য নাড়বো এবং একটু ভাজা ভাজা মতো করে ভুনে নেব। চালটা ভালো করে ভোনা হয়ে গেলে এর মধ্যে আমি খিচুড়ি হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি কিন্তু এখানে নর্মাল পানি দিয়েছি, কোনো গরম পানি দেইনি এবং পানিটা এমনভাবে দিয়েছি যাতে ভাতের চাল এবং ডাল যেন সিদ্ধ হয়ে যায় এবং খিচুড়িটাও যেন ঝরঝরে হয়। খিচুড়িতে পানি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিয়ে দিলাম ঢাকনা খিচুড়িটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি মিডিয়াম হিটে রেখেছি এবং কিছু সময় পর পর ঢাকনা উঠিয়ে কিন্তু আমি একটু নেড়ে দিয়েছি। এই যে হয়ে গেল আমার ভাতের চালের গরম গরম ঝরঝরা খিচুড়ি। খিচুড়ি হওয়ার পরে আমি চুলার উপরে একটি তাওয়া বসিয়েছি এবং তাতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি কয়েকটা আস্ত শুকনা মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আমার আসলে ঝাল খাবারের প্রতি আকর্ষণটা একটু বেশি এবং আমার কাছে মিষ্টি এবং টক জাতীয় খাবারের থেকে ঝাল খাবারটা বেশি ভালো লাগে। এই জন্য আমি শুকনা মরিচটা ভেজে নিয়েছি, খিচুড়ির সাথে ডোলে মাখিয়ে খাবো এই জন্য। শুকনা মরিচ ভাজার পরে আমি উঠিয়ে নিলাম এবং ওই তেলের মধ্যে আমি বেগুন ভাজির জন্য দিয়ে দিলাম বেগুনগুলোকে প্রথমে আমি কেটে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। এখন এই বেগুনগুলোকে আমি এই তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু হিটটা খুবই লো রেখেছি, কারণ বেশি জোরে হিট দিলে বেগুন কিন্তু পুড়ে যাবে এবং ভিতরে কিন্তু সেদ্ধ হতে যাবে না। অল্প অল্প জালে আমি প্রত্যেকটি বেগুনকে খুব সুন্দর করে ভেজে একটি টিস্যুর উপরে নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলগুলি টিস্যুর টেনে নেয়। এরপরে আমি বেগুনগুলোকে উঠিয়ে আরেক ব্যাচে আরও কয়েকটা বেগুন আমি ভেজে নিয়েছি। ইয়াসমিনকে বলেছি শসা, পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে কুচি করে একটি বাটিতে রেখে দিতে, সালাদ বানাবো। রান্না শেষ করে নিয়ে হাতের কাজগুলিকে গুছিয়ে নিয়েছি এবং সব কাজ শেষ করে চলে গিয়েছিলাম গোসল এবং নামাজ পড়তে। নামাজ এবং গোসল শেষ করে বসেছি দুপুরের খাবার খেতে। আমি মাংস খাবো না, খিচুড়ি, ডিম ভাজি এবং বেগুন ভাজি, সালাদ দিয়ে আজকে আমি দুপুরের খাবার খাবো। সাথে রয়েছে ভাজা শুকনা মরিচ।
কাঁচামরিচের যে দাম, কাঁচামরিচের ঝাঁঝে আসলে আমার গা ঝাঁঝায়, তাই শুকনা মরিচ দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি। সন্ধ্যার আগে আগে আপনাদের ভাইয়া বলছে বাইরে বৃষ্টি পড়ছে, তার কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছা করছে। এই জন্য চলে আসলাম আবার চুলার পাশে বিকালের নাস্তা বানাতে। এখানে কিছু আলু আমি কেটে নিয়েছি, জাম্বো ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ এবং মরিচের গুঁড়া। এর উপরে আমি দিয়েছি একটু মিক্স হার্ব। একটা ডিম একটি বাটিতে ভালো করে ফেটিয়ে নিয়ে অল্প একটু অংশ দিয়েছি এবং দিয়েছি কিছুটা ময়দা দিয়ে ভালো করে সব কিছুকে একটু মাখিয়ে নিচ্ছি। সবগুলো ডিম আমি একসাথে দেইনি, কারণ যদি বেশি হয়ে যায় এজন্য অল্প অল্প করে আমি কিন্তু আলুর সাথে ময়দা এবং ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আরেকটু ময়দা এবং ডিম লাগবে, তাই আমি পরবর্তীতে আরেকটু ময়দা এবং ডিম দিয়ে আবার আমি আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। আলুটাকে ভালো করে মাখানো হয়ে গেলে চুলার উপরে একটি কড়াই বসিয়ে তাতে ভাজার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আলুগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে হালকা হিটে ভালো করে ভেজে নেব। আমি 2 ব্যাচে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে অল্প অল্প করে হালকা হিটে ভালো করে ভেজে নিয়েছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এবং সুন্দর করে ভাজা যায় এজন্য। হয়ে গেল আমার জাম্বো ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খেতে খুবই মজা লাগে এবং সসের সাথে খেলে কিন্তু আরও অনেক বেশি মজা লাগে। ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়েছি কিছুটা চিকেন মিটবল। মিটবলগুলোকে হালকা হিটে ওই তেলের মধ্যেই আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। মিটবলগুলো ভাজার সময় তেল ছিটছে, তার কারণ হচ্ছে মিটবলগুলো ডিপ ফ্রিজে ছিল এবং এগুলো বের করার পরে এর ভিতরে কিন্তু পানি আছে, তাই গরম তেলের মধ্যে দেওয়ার কারণে এটা কিন্তু একটু তেল ছিটছে। এবং এই মিটবল দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এক পিঠ হবে পুড়ে যাবে এবং অন্য পিঠ হতে যাবে না। মিটবলগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি এবং এই তেলের মধ্যে আমি দিয়েছি চিকেন শামি কাবাব। এটি গোল্ডেন হারভেস্টের প্যাকেট এবং এখানে 10 পিসের প্যাকেট থাকে। এই 10 পিসের প্যাকেট থেকে এখানে আমি আপনার ভাইয়ার জন্য 4 পিস শামি কাবাব আমি ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে এখানে আমি একটি সস বানিয়ে নিব। এই জন্য আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে মেয়োনিজ এবং চিলি সস। এর মধ্যে আমি দিয়েছি বিট লবণ এবং একটু গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, এটাতে কিন্তু আরও টেস্টি হবে। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে মাখিয়ে নিয়েছি। যে কোনো ভাজা পোড়া আইটেমের সাথে এই সসটা কিন্তু খেতে অনেক টেস্টি লাগে। বিকালে নাস্তার সাথে খাওয়ার জন্য বসিয়ে দিলাম চুলার উপরে চা। কড়া করে 1 কাপ চা, সাথে এই নাস্তা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, শেয়ার কিন্তু আমাকে পৌঁছে দিবে আরও হাজারো ভাই বোনের কাছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।